আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে যাদের জন্য এসেছি, আসলে আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ। কারণ মহান আল্লাহ পাক এমন খুশির দিন খুব কমই দেন এবং এমন খুশির একটা সপ্তাহ খুব কম মানুষকেই দেন। আপনারা যারা এই ৬৯,৫০০ বা ধরেন এই কাছাকাছি ৬৯,৫০০ এর কাছাকাছি যারা এই প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার ভাইবার জন্য মনোনীত হয়েছেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আপনারা অনেক ভালো রেজাল্ট করেছেন এবং আশা করি আপনাদের মাঝখান থেকে যারা এই ১৪,৫০০ যারা টিকতে যাচ্ছেন, তারা ভাইবা পরীক্ষাটা জন্য অনেক বেশি টেন্সড। সবাই টিকতে যাচ্ছেন, তো সেই জন্য সবাই টেন্সড। আমি নিজেও টেন্সড, এই জন্য আপনাদের সামনে আসলাম। আমি রাতভর আপনাদের জন্য অনেক কিছু রেডি করেছি। আশা করি এই জিনিসগুলা থেকে আপনাদের জন্য বাধ্যতামূলক অনেক কিছু আসবে, আসবেই আসবে, এটা আমি আমার বিশ্বাস থেকে বললাম, কারণ আমি ভাইবা দিয়েছি, আমি জানি। তো আলহামদুলিল্লাহ আপনাদের আর দেরি না করি আমি চলে যাচ্ছি আমার আসল আলোচনাতে। দেখেন, তা হচ্ছে ভাইবা কবে এবং কোথায় হবে। দেখুন, আপনাদের ভাইবা হচ্ছে ২৮ জানুয়ারি থেকে, অর্থাৎ এই ২৮ জানুয়ারি ২০২৬ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬-এর ভিতরেই হবে। অর্থাৎ সারা বাংলাদেশে ১০০টা জেলায়, উপজেলাগুলো যেগুলো আছে বা জেলা পর্যায়ে সব জায়গা মিলে এটা হবে। গেল এটা। আর এই ভাইবাটা হবে হচ্ছে জেলা প্রশাসকের ভবনে। এখন পর্যন্ত এটাই ঠিকঠাক। যদি কোনো কারণে এটা এদিক সেদিক হয়, অর্থাৎ যদি ডিপিও অফিসে ভাইবা নেওয়া হয়, সেটা বলা হবে। তবে ভাইবা হবে জেলা প্রশাসকের ভবনে। এই পর্যন্ত যা হয়েছে সেভাবেই হবে আর কি। এবার আসেন, দেখুন আরেকটা কথা এখানে একটু বলে রাখি। তা হচ্ছে যে উপজেলাগুলোতে অনেক বেশি ক্যান্ডিডেট, সেই উপজেলাগুলোতে ভাইবাটা দ্রুত নেওয়ার জন্য, যেহেতু অল্প কয়েকটা দিন সময়, ৫টা দিনের মতন আর কি, বা ৬টা দিন ধরেন। এই অল্প কয়েকদিনের মধ্যেই যদি ভাইবা নিতে হয়, তখন ইন্টারভিউ বোর্ড বেশি বানানো হবে, অর্থাৎ বাড়িয়ে বাড়িয়ে ইন্টারভিউ বোর্ড বেশি বেশি করে পরীক্ষাগুলোকে দ্রুতই সম্পূর্ণ করা হবে। সো আপনাদের কোনো টেনশন নাই, গেল এটা। এবার আসেন ভাইবার প্রাপ্তি স্বীকার পত্র কি। দেখুন, আপনি আপনার যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আছে, ওই শিক্ষা অফিসে যখন আপনার কাগজপত্রগুলো জমা দিয়ে আসবেন, তারা যখন আসল কাগজ এবং সত্যায়িত কপি চেক করে আপনার কাছ থেকে বুঝে নিবে, বুঝে নেওয়ার পরে আপনিও তাদের কাছ থেকে একটা কাগজ বুঝে নিবেন। তা হচ্ছে প্রাপ্তি স্বীকার পত্র, অর্থাৎ তারা যে আপনার কাগজগুলো পেয়েছে, আপনি যে ভাইবার জন্য মনোনীত হইতে পারছেন, অর্থাৎ ডিসি অফিসে যেতে পারবেন, এটা হচ্ছে সেই স্বীকারপত্র, অর্থাৎ সেই পত্রটা আপনাকে দেওয়া হবে। আপনি ওই পত্রটা কিন্তু অবশ্যই ভাইবার দিন অন্যান্য কাগজপত্রের সাথে, আসল ডকুমেন্টের সাথে ওই কাগজটা নিয়ে যাবেন। ঠিক আছে, গেল এটা। এবার আসেন যেসব কাগজগুলো আপনার লাগবে। দেখুন, প্রথমেই লাগবে হচ্ছে আপনার অনলাইন যে আবেদন কপি আপনি করেছেন, পেইড কপি, সেইটা। এখানে অনেকে বলতেছে, স্যার আমি আগে তো পেইড কপিটা আমি সেভ করে রাখতে পারি নাই, উঠেও রাখতে পারি না, এখন তো অনলাইন থেকে এটা আনা যাচ্ছে না, দেওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আনপেইড কপিটা দিলেও হবে, আমি যতদূর জানি আর কি। কিন্তু এটা আপনারা কিন্তু অনেক বড় ভুল করেছেন, এটা কিন্তু করা ঠিক না। সবসময় একটা সেট মেইলেও রেখে দিবেন এবং আপনি আপনার হাতেও একটা হার্ড কপি রেখে দিবেন, পেইড কপিটা আর কি। নাহলে যে কোনো চাকরি তো হতেই পারে, যে কোনো সময় লাগতেই পারে, বুঝতে পেরেছেন, গেল এটা। এবার আসেন ছবি। দেখুন, আপনি যে ছবিটা দিয়ে আবেদন করেছেন, অন্য কোনো ছবি না, সেই ছবিটার ৪ পিস অন্তত পাসপোর্ট ছবি আপনি আপনার সাথে রাখবেন। ঠিক আছে, এর বেশি রাখলে আরো কোনো সমস্যা নাই, লাগলে স্টাম্প সাইজের ছবি রাখেন কিছু। এবার ওই ছবিতে যদি আপনার দাড়ি থেকে থাকে, আর এখন যদি দাড়ি না থাকে তাহলে কিন্তু সমস্যা। আবার যদি ছবিতে আপনি ক্লিন শেভ থাকেন, বর্তমানে দাড়ি আছে, তাহলেও সমস্যা। এগুলা সমস্যা তারা করতে পারেন আমার কাছে মনে হলো, এবং ডিপিও অফিস খুবই সূক্ষ্মভাবে এইগুলো পর্যবেক্ষণ করেন, যার কারণে এই সমস্যাগুলো ধরা হয়। এখন আপনারা চেষ্টা করবেন এইভাবে ম্যানেজ করে নেওয়ার, ছবি দেখে আপনার নিজেকে ম্যানেজ করার। ঠিক আছে, বিশেষ করে যদি ছবিতে দাড়ি থাকে আর এখন যদি দাড়ি না থাকে, এটা আর ম্যানেজ করা যাবে কিনা সন্দেহ আছে। আর আপনার দাড়ি কাটারও বা দরকার কি মুসলমান হিসেবে। ঠিক আছে, এটা করেন না। ওকে, গেল এটা। এবার আসেন অ্যাডমিট কার্ড। এবং এই যেগুলো বলতেছি এগুলো সবই ৩ সেট করে নিয়েন। বুঝছেন, কয়টা লাগে তা তো বলা যাচ্ছে না, ৩ সেট করে নিন। অ্যাডমিট কার্ডেরও ৩টা নিয়েন, গেল এটা। ছবিটা সত্যায়িত করে নিলে ভালো হবে, ছবিটা সত্যায়িত করে নিন। এই অ্যাডমিট কার্ড আর অনলাইন আবেদন করবে, এগুলো সত্যায়িত করার তখন দরকার নাই। এবার আসেন নাগরিক সনদপত্র, এটা নেবেন আসলটা, গেল। এনআইডি কার্ড নেবেন, এবং অথবা এনআইডি কার্ড না থাকলে যদি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন সেটা নেবেন, মানে আসলটা নেবেন, এবং এর ৩ সেট সত্যায়িত কপি নেবেন। কোটার কোনো সনদপত্র যদি থেকে থাকে আপনার, সেটা নিবেন। ঠিক আছে, এবং ওর সত্যায়িত সেটও নিবেন ৩টা। তারপর আসেন, আপনি যদি প্রতিবন্ধী হন, বা আপনি যদি থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ হন, বা যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হন, তাহলে আপনার যে সনদ আছে, সেই সনদের যে সার্টিফিকেট গুলো আছে এগুলো নিবেন এবং ৩ সেট করে নিবেন। ঠিক আছে, গেল। অর্থাৎ ওইগুলো আসলটাও নিবেন এবং ৩ সেট সত্যায়িত নিবেন। এবার আসেন সকল সার্টিফিকেটের আসল কপি এবং ৩ সেট সত্যায়িত কপি। সকল সার্টিফিকেট, যদি সার্টিফিকেট কারোর না থেকে থাকে সেক্ষেত্রে মার্কশিট নেবেন। ওকে, এবার মার্কশিটের আসল কপিটা এবং সত্যায়িত কপিও নিবেন, গেল। অনেক সময় দেখা যাচ্ছে অনার্স করেছেন কিন্তু সার্টিফিকেট আসে নাই, তো সেক্ষেত্রে তখন তো এটা নিতে হবে, মার্কশিট, এটা তাদের দেখাতে হবে। ঠিক আছে, গেল। এবার আসেন অন্যান্য কাগজপত্র, অর্থাৎ যেগুলো প্রয়োজনীয় কাগজ। এখন এখানে কিন্তু বলা আছে প্রয়োজনীয় কাগজ অন্যান্য,
কি কি কাগজ সেটা বলা নেই। তো এর ভিতরে বিশেষ করে যদি আপনি কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর কোনো আপনার থেকে থাকে সেই সার্টিফিকেটটা এবং তার সত্যায়িত কপি আপনারা তাদেরকে দেখাবেন। এর পাশাপাশি এই যে বললাম না যে আপনার রেজাল্ট শিট যদি হয়, মানে অন্যান্য কাগজের মধ্যে প্রয়োজনীয় কাগজ কোনটা, যে রেজাল্ট শিট আসছে না, এই যে রেজাল্ট দিয়েছে, ওই রেজাল্ট শিটে যে আপনার যে জেলা এবং জেলায় আপনার যে রোলটা, ওই রোলটাকে মার্ক করে নেবেন, ওইটা তাদেরকে দিতে হতে পারে। গেল এটা। এর পাশাপাশি আপনি যদি কখনো দেখেন যে আপনি জীবনে কোনো কিছু অর্জন করেছেন কো কারিকুলার অ্যাক্টিভিটিস বাদেও, যদি কোনো কিছু আপনার অর্জন থেকে থাকে, ধরেন আপনি কোথাও একটা চাকরির একটা আপনার অভিজ্ঞতা আছে, বা আপনি কোথাও অস্থায়ীভাবে চাকরি করেছেন তার অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা সনদগুলো দেখালেও হবে। ঠিক আছে, গেল এটা। এবার আসেন এই মানে আপনার এই কাগজগুলো কোথায় জমা দিবেন। দেখুন 27 জানুয়ারির মধ্যে, অর্থাৎ 27 জানুয়ারি 2026 মধ্যে আপনার যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আছে সেখানে, অর্থাৎ এই ডিপিও অফিসে আপনি আপনার সকল কাগজপত্র জমা দিয়ে আসবেন এবং এর ভিতরেই জমা নেবেন। এবং এটা কিন্তু আপনারা ওখান থেকেই জানতে পারবেন, অর্থাৎ জেলা প্রাথমিক যে শিক্ষা অফিসের যে ওয়েবসাইট আছে অথবা তাদের যে নোটিশ বোর্ড আছে সেখানে গেলেই জানতে পারবেন যে আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই 27 তারিখের ভিতরে কবে কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। এবং আপনাকে কিন্তু ওই উক্ত দিনে, যেদিনে বলা হবে সেই দিনই যেতে হবে, অন্য দিনে গেলে হবে না, আগে পিছিয়ে গেলে হবে না। ঠিক আছে, গেল এটা। এবং আপনি আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যিনি আছেন তিনি এই কাগজগুলো আপনার মানে তিনি দেখবেন এবং তিনি নিজের থেকে স্বয়ং উপস্থিত থেকে আল্লাহর ইচ্ছায় তিনি কাগজগুলো পরীক্ষা নিরীক্ষা করে তারপর আপনাকে প্রাপ্তি স্বীকারপত্র দিবেন। গেল। এবার আসেন এই যে ভাইবার সময় যে সনদপত্রগুলো আপনারা নিবেন এবং যে প্রাপ্তি স্বীকারপত্র নিবেন, এগুলো অবশ্যই আসল পত্র নিবেন এবং এর পাশাপাশি আপনার মানে মানে সত্যায়িত কপিগুলো নিবেন। এটা আমি অলরেডি বলেছি, তারপর আবারও আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য বললাম। এবার আসেন ভাইবায় যা যা অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে, এইটা একটু ভালো করে মন দিয়ে শোনেন। আমি 20টা প্রশ্ন, ছোট ছোট 20টা প্রশ্ন আমি তুলে ধরেছি। এই 20টা প্রশ্নের ভিতর থেকে আপনাদেরকে বাধ্যতামূলক জিজ্ঞাসা করা হবে। তো নাম্বার 1 হচ্ছে আপনার নিজ নাম ও সম্পূর্ণ পরিচয় আপনাকে বলতে বলা হবে, আপনি এটা বলবেন। আপনার শখ সম্পর্কে জানতে ইচ্ছা হবে তাদের, এটা বলবেন। আপনার ভালো মন্দ দিকগুলা তারা জানতে চাইবে, এটা আপনি বলবেন। আপনার নামের অর্থ এবং এর যে কোনো মর্মার্থ যদি থেকে থাকে বা কোনো তাৎপর্য যদি থেকে থাকে আপনার নামের অর্থের, সেটা আপনাকে ব্যাখ্যা করতে তারা বলতে পারে, সেটা আপনারা বলবেন। গেল এটা নাম্বার 1। এবার আসে নাম্বার 2, তা হচ্ছে আপনি কেন প্রাইমারি সেক্টরে আসতে চাচ্ছেন। এর উত্তর আমি অলরেডি আমার আরেকটা ভিডিওতে দিয়েছি, আমার এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিব, সেখান থেকে দেখে নিন। গেল। এটা আপনারা যদি নিজেরা দিতে পারেন সেইভাবেই দিবেন। এবার হচ্ছে ডিপিই এর পূর্ণরূপ কি। দেখুন ডিপিই এর পূর্ণরূপ হচ্ছে ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন। আপনারা কিন্তু আবারও বলি, ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন। আপনারা কিন্তু এইখানে কোনোভাবেই ডিপার্টমেন্ট অফ প্রাইমারি এডুকেশন এটা বলবেন না, প্লিজ এই ভুলটা বলবেন না। যদি এখানে আমার বলা এটা উচিত হচ্ছে না, কিন্তু আপনারা ভুল করতে পারেন তাই বলে দিলাম, দেখা গেল ওই ভুলটাই মনে থাকবে। আবারও বলছি, ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, এটা কিন্তু মাথায় রাখবেন। গেল। এবার আসেন ডিপিও মানে কি। এর দুটো অর্থ আছে। ডিপিও এর একটা অর্থ হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি অফিসার, বুঝতে পেরেছেন, এই একটা অর্থ, অর্থাৎ জেলা প্রাথমিক অফিসার যিনি, এটা। আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি অফিস, বুঝতে পেরেছেন, অর্থাৎ একই শব্দ দুইটা অর্থ প্রকাশ করে। ডিপিও স্যারও যেমন, আবার ডিপিও অফিসও তেমন, বুঝতে পেরেছেন। গেল এটা। এবার আসেন 5 নম্বর, তা হচ্ছে জিপিএ ও সিজিপিএ মানে কি বা এর পূর্ণরূপ কি। জিপিএ মানে হচ্ছে গ্রেড পয়েন্ট এভারেজ, অর্থাৎ আপনি গড় কত পয়েন্ট পেয়েছেন গ্রেডে। ঠিক আছে, গেল। আর হচ্ছে সিজিপিএ মানে হচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ, এর মানে হচ্ছে অর্থাৎ সমষ্টিগতভাবে আপনি কত পয়েন্ট পেয়েছেন, বুঝতে পেরেছেন। আবারও বলি, কিউমুলেটিভ বা কিউমিউলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ, বুঝতে পেরেছেন, এটা হচ্ছে সিজিপিএ। গেল। এবার আসেন নাম্বার 6, আপনাকে যেগুলো জিজ্ঞাসা করবে এইটা খুবই জরুরি, এটা একটু ভালো করে শুনেন, এটা সবচেয়ে বড় পয়েন্ট। তা হচ্ছে পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, বিবিএ, এমবিএ, বিএ, এমবিএ, বিএসসি, এমএসসি, পিএইচডি এর মানে কি। আমি এমবিএ 2বার বলেছি, সরি। তো এগুলোর মানে কি। তো প্রথমেই আসেন হচ্ছে পিইসি বা এগুলোর পূর্ণরূপ কি। মানে না বললেও পূর্ণরূপ আপনার কাছে অন্তত জিজ্ঞাসা করবে, মানে তো বোঝাই যাচ্ছে, পূর্ণরূপ বললেই মানে বোঝা যাবে। তা হচ্ছে পিইসি মানে হচ্ছে প্রাইমারি এডুকেশন কমপ্লিশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাটা। ঠিক আছে, এই বিষয়ে আমি পরে একটু আসবো, কথা আছে নিয়ে। তো এইটা আবারও বলি, পিইসি মানে হচ্ছে প্রাইমারি এডুকেশন কমপ্লিশন, প্রাথমিক শিক্ষা সমাপনী। জেএসসি মানে হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, বুঝতে পেরেছেন। এসএসসি মানে হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এইচএসসি মানে হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, বা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বলুন না, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। বিবিএ মানে হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ওকে। এমবিএ মানে হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বিএ মানে হচ্ছে ব্যাচেলর অফ আর্টস।
এমএ মানে হচ্ছে মাস্টার অফ আর্টস, মাস্টার্স না কিন্তু, মাস্টার অফ আর্টস। আবারও বলি মাস্টার্স না, মাস্টার অফ আর্টস। বুঝতে পেরেছেন? মাথায় ঢুকান। বিএসসি মানে হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স, এমএসসি মানে হচ্ছে মাস্টার অফ সায়েন্স, পিএইচডি মানে হচ্ছে ডক্টর অফ ফিলোসফি, অর্থাৎ যে কোনো একটা বিষয়ের উপরে আপনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, এটা হচ্ছে পিএইচডি। ঠিক আছে? পিএইচডি এর মানে হচ্ছে ডক্টর অফ ফিলোসফি, আগে ফিলোসফিটা আসছে পরে ডক্টর গেছে ডি এর, এটা মানে মনে থাকে গেল এটা। এবার আসেন নাম্বার 7 পয়েন্ট, তা হচ্ছে ডিপিই অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে আছে? এটা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছে। এটা যখন আপনি বলবেন, বলার সাথে সাথে আপনাকে বলবে তাহলে এই মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টার নাম কি। তা হচ্ছে বর্তমান উপদেষ্টা উনি যিনি আছেন তিনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। আমি আবারও বলি, অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। ঠিক আছে? এটা বলবেন, বা জনাব অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, জনাবটা উল্লেখ করলে ভালো হবে। এবার আসেন নাম্বার 8, তা হচ্ছে সারা দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে চালু হয়? সারা দেশব্যাপী আপনি বলবেন 1993, তখন আপনাকে প্রশ্ন করা হবে তাহলে আইন পাস হয় কবে? আপনি বলবেন 1990। বলবেন যে তাহলে প্রথম চালু হয় কবে? এটা আপনি বলবেন 1992। এটা কিন্তু অলরেডি পরীক্ষাতেও এসেছিল, এখান থেকে একটা প্রশ্ন আপনাদের এই পিলি পরীক্ষা বা মানে রিটেন পরীক্ষা যেটা আছে এখানে। ঠিক আছে, দেখেন। এবার আসেন 9 নম্বর, তা হচ্ছে একটি আদর্শ রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কি? বলবেন যে একটি আদর্শ রাষ্ট্রের উপাদান স্যার 4টি, তা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট জনগণ, নির্দিষ্ট সরকার এবং সার্বভৌমত্ব। বুঝতে পেরেছেন? এটা বলবেন, বা নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার ও সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব যদি ইংরেজি বলতে বলে বলবেন সভেরেইনটি। বুঝতে পেরেছেন? সভেরেইনটি, সার্বভৌমত্ব। এবার আসেন 10 নম্বর, জাতীয় মূলনীতি কয়টি ও কি? জাতীয় মূলনীতি 4টি, তা হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ আমাদের সংবিধানে যে 4টি মূলনীতি আর কি। বুঝতে পেরেছেন? 4টি তারকা আর কি, বিভিন্ন টাকায় দেখেন না তারকা, ওইগুলা। তা হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা। গেল, এই হচ্ছে নাম্বার 10 প্রশ্ন, এর উত্তর। এবার আসে নাম্বার 11, ডিপিই এর প্রধানের পদবীর নাম কি? অর্থাৎ এর যে প্রধান তার পদবী কি এবং তার নাম কি বর্তমানে যিনি আছেন? তো ডিপি এর প্রধানের নাম হচ্ছে মহাপরিচালক যিনি আছেন আর কি, অর্থাৎ ডিপি এর প্রধানের যে পদ তা হচ্ছে ডিজি, অর্থাৎ ডিরেক্টর জেনারেল, মহাপরিচালক। বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে জনাব আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। আবারও বলি, জনাব আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। আবারও বলি, জনাব আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। ঠিক আছে? ইনি বর্তমান ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল এই ডিপিই এর মহাপরিচালক। এবার আসে নাম্বার 12, যেটা তা হচ্ছে ডিপিই কোথায় অবস্থিত? এটা ঢাকার মিরপুরে অবস্থিত। ঠিক আছে, গেল। এবার আসেন 13, তা হচ্ছে পিটিআই কি? এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ প্রাইমারিতে যারা টিচার হিসেবে যারা জয়েন করবেন তাদের ট্রেনিংটা যেখানে হয় সেটার নাম হচ্ছে পিটিআই। যেমন আমাদের বাগেরহাটে আছে এটা, আমাদের আমলাপাড়া যে এলাকাটা আছে সেখানে, এরকম আপনাদের প্রত্যেকটা জেলাতে একটা পিটিআই অন্তত থাকে। গেল। এবার আসেন নাম্বার 14, তা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? তা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন। আমি আবারও বলি, মিনিস্ট্রি অফ এডুকেশন। আমি আবারও বলছি, মিনিস্ট্রি অফ এডুকেশন। যেটা বলবেন না সেটাও বলছি, এটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি। এটা বলবেন না, এটা বললেই আপনার ভাইবা ওইখান থেকে আপনাকে বলবে বাবা তুমি যাও, যথেষ্ট তুমি জানো, তুমি যাও, এখন তোমার ভাইবা হয়ে গেছে, টাটা বাই বাই। ঠিক আছে, খাতাম, টাটা বাই বাই, এই শুরু হয়ে যাবে। ওকে, এই করেন না। আবারও বলি, মিনিস্ট্রি অফ এডুকেশন, নট এডুকেশন, এডুকেশন। ওকে, গেল। এবার আসেন নাম্বার 15, তা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ব নাম কি? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ব নাম হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, অর্থাৎ এটা আগে বিভাগ ছিল, এবার এরপর এটাকে মন্ত্রণালয় করা হয়। এবার আসেন এনসিটিবি এর পূর্ণরূপ কি? এনসিটিবি মানে হচ্ছে ওই যে বোর্ড আছে না, যেটা কারিকুলাম বোর্ড, ওইটা, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। আবারও বলি, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, এটা হচ্ছে এনসিটিবি। এবার আসেন 18 নম্বর প্রশ্ন, তা হচ্ছে ব্যান বেস কি? অর্থাৎ ব্যান বেস হচ্ছে যে বাংলাদেশ জাতীয় যে তথ্য বাতায়ন যেটা না, ওইটা, অর্থাৎ যেখানে আপনার ওয়েবসাইট যার আন্ডারে আর কি প্রত্যেকটা অধিদপ্তর বা প্রত্যেকটা যা যা আছে যাদের ওয়েবসাইট গুলো আছে, সেই মানে ওয়েবসাইট গুলো যেটার আন্ডারে থাকে আর কি, ওটা হচ্ছে ব্যান বেস। তো এই ব্যান বেস কি? ব্যান বেস হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আবারও বলি, বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ যেটাকে বলা হয় বাংলাদেশের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো। আবারও বলি, বাংলাদেশের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো। গেল এটা। এবার আসেন নাম্বার 18, তা হচ্ছে ওই যে বলছিলাম না পিইসির বিষয়টা আলোচনা আছে, এটা পিইসি শেষ কবে হয়েছিল? অর্থাৎ এই পরীক্ষাটা কবে হয়েছিল শেষ এবং কবে বন্ধ হয়ে যায়? বা এটা আপনাকে এভাবে বলতে পারে এটা চালু আছে, তখন আপনি বলবেন আর কি। তো পিইসি এই অর্থাৎ যেটাকে বলা হয় প্রাথমিক শিক্ষা সমাপনী এই পরীক্ষাটা, এটা
শেষবারের মতো হয়েছিল 2020 সালে, অর্থাৎ করোনার সময় শেষবারের মতো হয়েছিল। এরপরে 2022 সালে এসে বন্ধ হয়ে যায় এটা, এবং বর্তমানে এর বদলে প্রাথমিকের যে বৃত্তি পরীক্ষাটা আছে এটা চালু হয়েছে। অর্থাৎ এখন আর পিইসি পরীক্ষাটা নাই, অর্থাৎ বৃত্তি পরীক্ষা চালু হয়েছে এর বদলে, অর্থাৎ সেই পুরোনো আমলে যেটা ছিল সেটা। মানে আমি নিজেও খুব খুশি হয়েছি, এইটাই হওয়া উচিত। তাহলে ছেলে মেয়েদের আগ্রহ পাবে পড়াশোনার প্রতি। বৃত্তিটা বিষয় না, বিষয়টা হচ্ছে ওরা একটা সম্মান পাচ্ছে, এটা ঠিক আছে। গেল, আমার সাথে কেউ দ্বিমত থাকলে আমাকে মাফ করে দিবেন, বাট আমার কাছে মনে হলো ঠিক আছে ওল্ড ফরম্যাট ওয়াজ দ্য বেস্ট ফরম্যাট। এবার আসেন অফ এডুকেশন সিস্টেম। এবার আসেন নাম্বার 19, যেটা তা হচ্ছে ট্রান্সলেশন করতে বলবে, অর্থাৎ ইংরেজি করতে বলবে আপনাকে। আপনাকে বলা হবে, এই প্রশ্নটা করা হবে, আমি একজন আদর্শ প্রাইমারি শিক্ষক অর্থাৎ প্রাইমারি সহকারী শিক্ষক হতে চাই। আমি আবারও বলি, আপনাকে বলা হবে ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ। তা হচ্ছে আমি একজন আদর্শ প্রাইমারি সহকারী শিক্ষক হতে চাই। আপনি এর ইংরেজিটা করবেন এভাবে, বলবেন I want to be an ideal primary assistant teacher. আমি আবারও বলি, I want to be an ideal primary assistant teacher. ওকে, গেল। এন বলবেন এ না। এবার আসেন, আপনাকে বলবে বাংলা করুন, ইংরেজি তারা বলে দেবে, আপনাকে বলবে বাংলা করুন। তা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এর বাংলা করুন। আপনি তখন বাংলায় বলবেন, স্যার এর বাংলা অর্থ হচ্ছে গাইতে গাইতে গায়েন, এবং এটা একটা প্রবাদ বাক্য বাংলাতেও এবং ইংরেজিতে। যে প্রবাদ বাক্যটা স্যার আপনি বলেছেন এটা একটা ফ্রেজ, ঠিক আছে, আর প্রভাব, এভাবে বলবেন। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে আমার আলোচনা। আমি আমার জায়গা থেকে আমার যতটুকু দেওয়া সম্ভব, আপনাদেরকে যতটুকুভাবে বোঝানো সম্ভব আমি চেষ্টা করেছি। হয়তো আপনাদের ভালো লাগতেও পারে, হয়তো আপনার কাজে আসতেও পারে, আর যদি কাজে না আসে মাফ করে দিবেন আর কি। তবে আসার সম্ভাবনা 99%। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আপনাদের জন্য শুভকামনা রইল। আমি আরো একটা ভিডিও সামনে নিয়ে আসবো, সেটা কি বিষয় নিয়ে আসবো আপনি আপনাদের জানিয়ে দেবো। এই ভাইবার উপরে কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, তার উত্তর নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুতই আসবো, 27 তারিখের মধ্যেই আসার চেষ্টা করবো। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।